এটার মানে হচ্ছে যে গোপালগঞ্জে যেটা চলমান ছিল আন্দোলনটা, মানে যারা প্রতিরোধ করতে গেছে, অর্থাৎ এই এনসিপি গেছে ওখানে মিটিং করতে, সভা করতে, তারা বাধা দিছে। তার মানে হইলো ওই যে যারা বাধা দিছে তাদের পক্ষেই কাজটা করা হইলো। অর্থাৎ এনসিপি সেখানে ট্যাঙ্কে ভরে বা গাড়িতে ভরে আপনি নিয়ে আসলেন। আমরা কিন্তু গ্রেফতারের কোনো ছবি দেখি নাই। এই ছবিটা দেখছি, কিন্তু সেখানে দেখি নাই যে কাউকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছে কিছু হয়েছে, আমরা ওই সময় দেখি নাই, আগে পরে হইতে পারে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হইলেই, এই প্রোগ্রামটা, এই গোপালগঞ্জ তো মঙ্গল গ্রহের জায়গা না, বাংলাদেশের ম্যাপের মধ্যে আছে, বাংলাদেশের ম্যাপের মধ্যে, বাংলাদেশের জেলা। সুতরাং এখানে প্রোগ্রামটা অনেক আগের, যে যাবে ওরা জনসভা করতে যাবে, অপরাধটা কি? আপনি বৈধ অস্ত্র কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর সব জমা নিচ্ছে। বৈধ অস্ত্র জমা নিতে পারেন, অবৈধ অস্ত্র তো জমা নেওয়া যায় না। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হয়। কয়টা অস্ত্র উদ্ধার করা হয়েছে? আজকে যে অস্ত্রের মহড়া আমরা দেখলাম, ইভেন ককটেলও ফুটছে। হ্যাঁ, এই যে ফুটছে, এগুলো তো ছিল ওখানে ছিল। যদি বলে ছিল না, তাহলে কেউ দিচ্ছে, কথার কথা, আমি তর্কের খাতিরে বলছি। এটা থাকবে কেন ওখানে? সুতরাং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পার্টটা আমি পরে আসছি। সম্প্রতি যেমন ভাই বলল, ভাই কেন সবাই আন্দোলন করছে এই সরকার পতনের জন্য, টার্নিং পয়েন্ট হয়তো জুলাই হয়েছে, সেটা ভিন্ন কথা। বাট এবং তাদের রোলটা বেশি ছিল, কারণ তারা বুকের রক্ত দিছে, মারা গেছে, ফাইন। কিন্তু আজকে বিএনপি বলুক, যে সব দলই তো বলতেছে যে ওই সরকারকে হটানোর জন্য আমরা কর্মকাণ্ড করেছি, এবং তাদের লোক কি কয়, আয়নাগরে ছিল, গুম হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে। কিন্তু ইন অ্যাকশন যদি আপনি দেখেন, ইন অ্যাকশন কিন্তু তাহলে আওয়ামী লীগের তো সবচেয়ে বেশি ক্রোধ থাকার কথা ওনাদের বিরুদ্ধে, কিন্তু ইন অ্যাকশন ক্রোধটা দেখতেছি এনসিপির বিরুদ্ধে। আমরা তো সবাই বলতেছি আমরা, তাহলে তো আওয়ামী লীগের সাথে সব দলের লড়াই হইতে হবে, জামাতকেও পিটানো উচিত। যেমন এটা কেন বলছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন অফিসিয়াল তাদের বিরোধী দল ছিল কিন্তু জাতীয় পার্টি, কিন্তু বিরোধ ছিল বিএনপির সাথে। তার সমস্ত কর্মকাণ্ডে সকাল বিকাল তারা বিএনপি করত। এটার মানে হচ্ছে এই যে এনসিপিকে আপনি শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে। এক নম্বর, কেন করছে এটা তাদের ব্যাপার, কারণ প্রত্যেকটা রাজনীতির একটা হিসাব থাকে, লাভ এবং লোকসান। এই ঘটনাটায় লাভ হবে কার? সবচেয়ে বড়দের এই চান্সটা নিতে পারতেছে কেন আওয়ামী লীগ? এই যে সব দল একত্রে যখন ইউনূস সাহেবকে বসাইছে, আজকে কিন্তু এখানে তাদের দলের মধ্যে ঐক্যমত্যে ফাটল ধরছে। এনসিপি একদিক, জামাত একদিক, স্থানীয় নির্বাচন আগে না পরে, তারপরে কি বলে পিআর সিস্টেম হবে না কি হবে, এরকম বিভিন্ন বেসিক কতগুলো যাতে ঐক্যমত্যে ফাটল। আপনার ইউনিটি যখন ধ্বংস হবে, ইউনিটি যখন ভাঙবে, তখন তো এই ফেসিজম আবার সামনে আসবে। সেই ইউনিটি কি ভাঙছে না, আপনি তো ঐক্যমত্যে আসতে পারেন। ডিবেট তো হবে, ডিবেট হওয়ার পর স্ট্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। এক দল বলতেছে নির্বাচন করতে দিব না, এই যে এনসিপি, কি বিচার সংস্কার এগুলো আগে হইতে হবে। জামাত বলতেছে পিআর সিস্টেম ছাড়া আমরা যাবো না। এই যে বিষয়গুলা, এবং দুই দিন আগে বোধহয় বলছে যে ঐক্যমত্য হওয়া এখনো কঠিন। তো এই যখন আমি এই মেসেজগুলো পাবো, তখন কিন্তু ফেসিজমের যারা আছে তারা নিশ্চয়ই মাথা চারা দিয়ে উঠবে। অর্থাৎ আপনার ফাটলটা আপনি প্রকাশ করতেছেন কেন? আমার বক্তব্যটা ওইখানে, আপনাদের ভিতরে যে ঐক্যমত্য, যেটা খুব জরুরি, আমি বারবার বলি এটা খুব জরুরি। আরেকটা বার্তা আমি দিতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটা কথা হয় অলওয়েজ, এই টোটাল ঘটনাটা নিয়ন্ত্রণ করা। এখানে তো দুইটা দেশের যুদ্ধ হয় নাই, এমন কিছু ঘটে নাই, কারণ আমরা হাসিনার সময় দেখছি এর চেয়ে অনেক বড় জিনিসও তারা ট্যাকেল করছে। তাহলে পারলো না কেন পারলো না, সেই প্রশ্নটা আমি করতে চাই। কেন বলি, প্রশাসন তো সহযোগিতা করতেছে সরকারকে, আর্মি বলতেছে মেএসটিসি পাওয়ার নিয়ে মাঠে আছে, ঠিক আছে, এবং নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী বলছে তার পাশে থাকবে, সেনাপ্রধানের বক্তব্য। আমরা যদি জিয়া রহমানের মার্শালার দিকে তাকাই, মাটি থরথর করে কাঁপছে। এরশাদ যখন মার্শাল্লা দিল, মাটি থরথর করে কাঁপছে। ইভেন 111 যদি আনি, সেখানে ফখরুদ্দিন সাহেব সামনে ছিল সিভিল ম্যান, পাশে ছিল তখনকার সেনাপ্রধান, তখনও মাটি থরথর করে কাঁপছে। কিন্তু এখন ইউনূস সাহেবের পাশে সেনাপ্রধান আছেন, মেএসটিসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে আসে, মাটি কাঁপে না কেন? আমার প্রশ্ন, মাটি কাঁপে না কেন? সেই প্রশ্নটা আমি ইউনূস সাহেবকে করতে চাই, যে আপনি কি সেনাপ্রধান কিংবা পুলিশ প্রধান কিংবা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে বলেছেন যে তোমরা নাম কষ্টে মাঠে থাকো, সবকিছু ওভারলুক করবা, যা কিছু তাই হোক, যাতে নির্বাচন না হয়? এইটা বলছে কিনা আমি ইউনূস সরকারের কাছে জানতে চাই। পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসাবে আছেন, তারা আজকাল স্টেটমেন্ট দিচ্ছেন, তাদেরকেও ক্লিয়ার করতে হবে যে মাঠে কাজটা হচ্ছে না কেন, সরকারের ডাইরেকশনটা কি? আপনাদের সরকারের ডাইরেকশন কি, না মাঠে যারা আছে তারা আপনাদের কমান্ড শুনতেছে না? এটা একটা ধোঁয়াশার মধ্যে জাতি আছে, এটা ক্লিয়ার করতে হবে। কেননা আপনার সহযোগিতা করার পরও এরকম পরিস্থিতি কেন? একটা প্রাণ মারা যাবে কেন এইভাবে? এমন পরিস্থিতি কেন হবে? জনসমাবেশ সবাই করতে পারবে, এটা তো সেই জিনিস হচ্ছে, আগে যখন বিএনপি প্রোগ্রাম দিত সেইখানেই শান্তি মিছিল করতো আওয়ামী লীগ।
এই গত 16 বছরে যেখানেই আওয়ামী লীগ বিএনপি প্রোগ্রাম দিত ঠিক সেই জায়গাটাই তাদের শান্তি মিছিল। একই জিনিস আজকে হচ্ছে। আপনি এনসিপি বাদ দেন না, আপনি গণতান্ত্রিক দেশে তো আপনি নির্বাচন মানে আপনি এটা করার রাইট আপনার আছে, সমাবেশ করতেই পারে, করতেই পারে। সেখানে আপনি লাঠি সোটা নিয়ে আসবেন, আর আপনি যারা সমাবেশ করতে গেল তাদেরকে গাড়িতে সেফ কইরা আপনি জনদরদি হয়ে গেলেন, কিন্তু ইনফ্যাক্ট সমাবেশটা তো করতে পারলো না। এটা তো বাংলাদেশের ম্যাপের মধ্যে একটা অংশ, যেখানে সন্ত্রাসী সার্ভাইভ করে ফেললো, যেখানে আর্মি মাঠে পুলিশ মাঠে কিন্তু তারা সার্ভাইভ করলো। কালকে বিএনপি গেলে তো একই অবস্থা হবে। আমি কথার কথা বলছি, এটা আপনার কেন দেখ। সুতরাং আমি আবারও খুব বলিষ্ঠ কণ্ঠে আমি খুব সাহস করে বলছি, ইউনূস সরকারকে বলতে হবে, আপনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি লোকদেরকে বলছেন কিনা যে তোমরা মাঠে থাকবা, অ্যাকশনে যাবা না, সবকিছু ওভারলুক করবা। একইভাবে যারা ওই প্রধান আছেন, বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন, তাদেরকেও ক্লিয়ার করতে হবে সরকারের ডাইরেকশনটা আপনাদের প্রতি কি। কারণ জনগণকে আপনার অন্ধকারে রাখার রাইট নাই। আপনারা যাই খুশি করেন, ভিকটিম হচ্ছে সাধারণ মানুষ। একটা মানুষের প্রাণ যেতে পারবে না স্বাধীন দেশে, এটা অন্য কোনো দেশের সাথে লড়াই নয়। স্বাধীন দেশের ভিতরে একটা প্রাণও যেতে পারবে না, দিস ইজ প্রি কন্ডিশন। এবং এটা যদি ব্যর্থ হন, তাহলে সেই আইন প্রয়োগকারী সংস্থার প্রধান এবং যিনি সরকার প্রধান, আপনাদেরকেও চলে যাওয়া উচিত আমি মনে করি। যদি মানুষের প্রাণ রক্ষা করতে না পারেন, নির্বাচন বহুদূর, নির্বাচন সেই ফেব্রুয়ারিতে, তার আগে এই পরিস্থিতি ট্যাকেল করতে হবে। আপনাকে কৈফিয়ত দিতে হবে জাতির কাছে যে আপনারা প্রশাসনকে কি ইঙ্গিত দিচ্ছেন, যে মাঠে নামবা কিন্তু কিছু করবা না, ওভারলুক করবা, সেটা কিনা আমি জানি। এটা পিঙ্কু ভাই আপনি একটু বলবেন কি যে আপনার জেলা ওখানকার পরিস্থিতি কি আসলে এইরকম যে আইন শৃঙ্খলা সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ নির্দেশনা দেওয়া আছে সবসময় নিয়ন্ত্রণ করবার জন্য। এটা তো বিশেষ পরিস্থিতি এখন, তো এখন আর্মি মাঠে আছে। আরেকটা বিষয় বলি যে একেবারেই একটা স্বাভাবিক সমাবেশ করতে গেল, যে মানে গোপালগঞ্জ কি এমন কোনো এলাকা যেখানে সমাবেশ করতে গেলে গোপালগঞ্জের আওয়ামী লীগের এত বড় ক্ষমতা যে রাষ্ট্রকে তারা চ্যালেঞ্জ করে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনা করতে দেবে না, নাকি অন্য কিছু আছে? মানে এলাকার সন্তান অবজারভেশনটা কি? এই যে একটা কথা বলেছেন আপনি, নাকি অন্য কিছু আছে, আমি আসলে বিষয়টা নিয়ে আমি নিজেই সন্দিহান। এই জন্যই সন্দিহান যে এই মাত্র 1 মাস হয় নাই আমার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান জনাব ডক্টর ইউনূস সাহেব, উনি লন্ডনে আমাদের পার্টির চেয়ারম্যান কো চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে একটা বৈঠক করেছেন। বৈঠক করে তারপরে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হবে এরকম একটা আলোচনা প্রথমার্ধে সেটা ডক্টর ইউনূস সাহেব আশ্বস্ত করে এসেছেন। এরপর থেকে আমি দেখছি যে আমাদের দেশের ভিতরে বিভিন্ন চিহ্নিত রাজনৈতিক সংগঠনগুলি তারা যেন কেমন ভাবে বিএনপিকে বাদ দিয়ে তারা নিজেরা একটা জোট গঠন করে নির্বাচনের আগে এমন কিছু পরিবেশ সৃষ্টির কথা তার আকার ইঙ্গিতে বলছেন, এমন কিছু দাবি দেওয়া উপস্থাপন করছেন যে দাবি দেওয়াগুলি আসলে পিছনেও কখনো ছিল না, সামনেও কখনো এই দাবি দেওয়াগুলি পূরণ করা হয়তোবা সম্ভব না। এই দেশের রাজনীতির প্রশ্নেই সম্ভব না, এই দেশকে রক্ষা করার প্রশ্নেই সম্ভব না, এই দেশের জনগণের সেন্টিমেন্টকে উপেক্ষা করে সেগুলি করা সম্ভব না। সেইগুলির উপরে জোর দিয়ে এমন একটি পরিবেশ, অনিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টির জন্যে আপনি দেখছেন সম্প্রতি বেশ কিছু ঘটনা। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চেয়েছিলেন। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিছুটা যে এই আমরা গত 1 সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছি, তো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে। পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে একদম জনসমক্ষে। তারপরে খুলনাতে এই বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক ছেলেকে যেভাবে রক কেটে হত্যা করা হলো, ওই চাঁদপুরে এক মসজিদের ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই যে বিষয়াদিগুলি, এইগুলি আমার তো মনে হচ্ছে যে এখানে কোনো ষড়যন্ত্র কিংবা কোনো একটি বাজে হিসাব নিকাশের একটা জের টানার জন্য পিছন থেকে কোনো না কোনো ইঙ্গিত এখানে কাজ করছে কিনা। কারণ আজকে আমার কথা হচ্ছে যে যারা ছাত্র যে এনসিপি যারা করছেন তারা সংগঠন করবেন, তারা সংগঠন আস্তে আস্তে করে সংগঠনটাকে বিল্ড আপ করবে, তাদের অ্যাক্টিভিটিজ এই দেশের মানুষ ভালোবাসবে। একটা সময় তাদেরকে সবাই চাবে যে ঠিক আছে আমাদের নেতা, ওরাই আমাদের নেতা হওয়ার যোগ্য। আপনারা তো সেই জায়গাটার মধ্যে এখনো আসেন নাই। আপনাদের উদ্যত আচরণ, আপনারা যখন বক্তৃতা করেন আমি দেখে তো অবাক হয়ে যাই। আজকে 40 বছর রাজনীতি করছি, অথচ যখন মাইক্রোফোনের সামনে, যখন জনগণের সামনে বক্তৃতা দেই, তখন কিন্তু অনেক হিসাব নিকাশ করে কিন্তু আমাদের কথা বলতে হয়। কারণ পাবলিক সেন্টিমেন্টটা, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের ভালোবাসার অর্জন করতে হবে। আপনার শুরুতেই আপনারা যে আচরণ বডি ল্যাঙ্গুয়েজ শো করেন, সেখানে মনে হয় যুদ্ধাঙ্গে একটা ভাব জোর করে গায়ের জোরে এইটা করে ফেলবো, ওটা করে ফেলবো। দিস ইজ নট প্রসিডিওর। এটা কেন, এটা আমরা করছি কেন, এটা আগে শিখেন। আসুন আগে শিখেন যারা এতদিন 16টা বছর তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী পক্ষ এই আওয়ামী লীগের শাসন আমলে দুঃশাসনের মধ্যে দিয়ে 16টা বছর পার করে যে পরিশ্রম, যে কষ্ট করেছে, সে কষ্টের ফসলিত ছিল ওই ভিত্তিমূলটা, যেটার উপর দাঁড়িয়ে আপনারা একটি বিজয় উদযাপন করলেন।